সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান। কেমন আছেন আপনারা? আমরাও ভালো আছি এবং একটি নতুন বিষয় নিয়ে আজকেও আবার কথা বলবো একজন বিশেষ অতিথির সঙ্গে। আহ প্রেমের সম্পর্ক বা বিবাহের সম্পর্ক, এর মাঝে আমরা বেশিরভাগরাই যাই এবং প্রত্যেকেরই একটি বিশেষ চাহিদা থাকে যে এই সম্পর্কটিতে আমরা খুব একে অন্যের প্রতি নির্ভর করতে পারবো এবং বিশ্বাস করতে পারবো। লয়ালিটি যেটাকে বলে। কিন্তু অনেক সম্পর্কের ক্ষেত্রেই দেখা যায় সেখানে লয়ালিটির অভাব বা বিশ্বাসহীনতা বা বিশ্বাসঘাতকতা দেখা যায়। প্রিয় দর্শক, আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচ্য বিষয় সম্পর্কের বিশ্বাসঘাতকতা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাইকোথেরাপিস্ট মাহমুদা মুহসিনা বুশরা। স্বাগতম বুশরা তোমাকে। কেমন আছো? ধন্যবাদ। ভালো আছি। তুমি কেমন আছো? আছি, ভালো আছি। আজকে আমরা বিশ্বাসঘাতকতা নিয়ে কথা বলবো। সম্পর্কে বিশ্বাসঘাতকতা, যেটাকে আমরা প্রেমের সম্পর্ক বলি কিংবা বিবাহের সম্পর্ক বলি। প্রত্যেকটা সম্পর্কেই তো আসলে যে ট্রাস্ট বা আরো অনেকগুলো জিনিস থাকে, রেসপেক্ট থাকে, কেয়ার থাকে। তার মধ্যে ট্রাস্ট একটা সবচেয়ে প্রধান জায়গা নিয়ে থাকে, যে আমরা দুজনে শুধু এই সম্পর্কটিতে থাকবো, এর মাঝে আর কেউ আসবে না, তৃতীয় কোনো কারো অনুপ্রবেশ এই সম্পর্কে হবে না। কিন্তু তারপরও বিভিন্ন সময়ে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে, বিশ্বাসঘাতকতা হয়। এই বিষয়টি সম্পর্কে যদি তোমার কাছ থেকে জানতে চাই। খুবই চমৎকার একটা টপিক নিয়ে আসলে আজকে আমরা কথা বলছি, যে সম্পর্ক যখন তৈরি হচ্ছে, সম্পর্কের মধ্যে কিন্তু সবকিছু দিয়েই কিন্তু শুরু হয়, তাই না? যেটা তুমি বলছিলে, শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, তারপরে হচ্ছে সম্মান বোধ থাকে। তো এগুলো থাকা সত্ত্বেও কেন জানি আমরা সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা চলে আসে। তো আসলে এগুলোর পিছনে বেশ কিছু সাইকোলজিক্যাল কারণ আসলে দেখা যায়। তো সেটা হচ্ছে যে সম্পর্ক ভালো চললেও মাঝে মাঝে দেখা যায় কি আমাদের পুরানো কিছু ইয়া থেকে যায়, আমাদের ভেতরের কিছু কষ্ট থেকে যায়, ক্ষত থেকে যায় সম্পর্ক নিয়ে। আসলে আমরা যখন ছোট থাকি তখন আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক দেখি আশেপাশে, এবং সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হই হচ্ছে আমার ঘরের সম্পর্ক ধারা। আচ্ছা। যখন আমার বাবা মায়ের সম্পর্কের মধ্যে যদি কোনো ধরনের ঘাটতি দেখা যায় বা লুকোচুরি দেখা যায়, তখন কিন্তু ওই জায়গাগুলো থেকে কিন্তু আমরা একটা পারমিশন পেয়ে যাই যে এই জায়গাটায় করা যায়। আবার মানে নৈতিক মূল্যবোধের জায়গা, নৈতিক মূল্যবোধ, যেখানে আমরা বাবা মার কথা যেটা বললে যে আমাদের নৈতিক মূল্যবোধ তো তৈরি হয় পরিবার থেকে এবং সমাজ থেকে। তো পরিবারের মধ্যে যদি এমন কিছু আমরা দেখি, সেটাকে আমরা নিজেরা মনে করে নিতে থাকি যে আচ্ছা আমার মা বাবার মাঝে তো এরকম কিছু ছিল, থাকতেই পারে, কাজে আমিও এটা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু যখন বাচ্চা থাকি তখন হচ্ছে ছোটখাটো বিষয়ে কিন্তু আমরা ইয়া করে থাকি, যেমন কথা দিয়ে কথা না রাখা। আচ্ছা। এটাও কিন্তু এক ধরনের মানে পরবর্তীতে এটা বড় আকার ধারণ করে, যে হ্যাঁ এটাও করা যায়। যে এখন আমি বললাম আমার কিছু সুবিধার জন্য বললাম, যে আমি এই মুহূর্তে আমার একটা নিড পরিপূর্ণ ফুলফিল করার জন্য আমি এখন বললাম, আমার আপাতত এই নিডটা ফুলফিল হইলো। সেই জায়গা থেকেও কিন্তু এটা আসতে পারে। আরো যদি ভেতরে ঢুকি, যে আমাদের মধ্যে দেখা যায় যে কিছু একঘেয়েমি কাজ করে, একঘেয়েমি কাজ করে সম্পর্কের, মানে একটি সম্পর্কে থাকতে থাকতে একটা একঘেয়েমি কাজ করে। একঘেয়েমি কাজ করে কোন জায়গাটা, যে হ্যাঁ আমরা হচ্ছে কি একটা বিষয় তো আমরা ধরেই নেই, সম্পর্ক যখন তৈরি হয়ে যায় এটা তো লেখা হয়ে যায়, লিখিত হোক, যেটা বিবাহিত সম্পর্ক এটা যেরকম লেখা হয়ে যায়। আর আমাদের প্রেমের সম্পর্কগুলো আমরা আসলে কয়জন আসলে চিন্তা ভাবনা করে আসলে আগাই। এই জায়গাগুলোতেও দেখা যাচ্ছে যে ওখানটায় তখন মনে হয় কি যে না, আমার সম্পর্ক এটা যেভাবে চলছে আমি একটু অন্যরকম করে দেখতে পারি। কারণ হচ্ছে যখন আমার করে নিয়ে ফেলি তখন আর এটা সম্পর্কের যে একটা চর্চার বিষয় থাকে, ওই চর্চাটা কিন্তু আমরা তখন আর চালু রাখি না। সম্পর্কের চর্চা বলতে কি? সম্পর্কের চর্চা বলতে আগে যেরকম মনে করো যে ছোটখাটো জিনিস, ছোটখাটো একটা ডে হলো
বা হচ্ছে বার্থডে হোক বা কোনো স্পেশাল ডে থাকুক, বা উঠতে বসতে হয়তো বা একটু ধন্যবাদ দেওয়া, বা সুন্দর একটা ড্রেস পরেছে আর সুন্দর করে বলা যে তোমাকে আজকে দেখতে ভালো লাগছে। খুব বেশি কিছু লাগেও না। এই যে আবার বের হয়ে অল্প একটু সময় দেওয়া, যেটাকে আমরা বলি কোয়ালিটি টাইম, হ্যাঁ, ওই জায়গাটাও কিন্তু আমরা তখন ফোকাস দিতে পারি না। মানে সম্পর্কের একটা পরিচর্যা লাগে, সেই পরিচর্যাটা দেখা যায় কমে যাচ্ছে। হ্যাঁ, কমে যাচ্ছে। আরো যদি আমরা দেখি যে পরিচর্যার সাথে সাথে যে ওই পরিচর্যাটা থেকে কিন্তু একঘেয়েমিটা চলে আসে। এটা যদি আমরা সরাসরি বলতে চাই, এটা হয়তোবা অতটা হয় না, কিন্তু যে পরিচর্যাটার না থাকার কারণে একঘেয়েমি। আবার কেউ কেউ আমরা আসলে ভিন্নতায় ভিন্নতা পছন্দ করি, যে একটু অন্যরকম, একটু অন্যরকম হলে ভালো হয়। যেমন হচ্ছে যে আমার তোমার সাথে ভালো সম্পর্ক ঠিক আছে, কিন্তু তখন আমরা বাইরের প্রতিও আমাদের একটা আকর্ষণ কাজ করে। হ্যাঁ, ওই জায়গা থেকেও কিন্তু আমরা এই সম্পর্কের জায়গাটা চলে যায়, যে আমি তো ঘরে ফিরে আসছি, এটা কিন্তু চিন্তা কিন্তু থাকে যে হ্যাঁ আচ্ছা আমি তো ঘরে ফিরছি, কিন্তু এখানে আছে একজন আমার জন্য, কিন্তু আমি বাইরেও কিছুটা সময় আমি কাটিয়ে আসলাম। এটা যে আসলে যার সাথে আমার মানে কন্ট্রাক্ট করা সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তাকে যে এখানে ঠকানো হচ্ছে, সেই জায়গাটা কিন্তু তত আমরা তখন ভাবি না। তো তখন আমরা ওটাতে ওই জায়গাটাতে চলে যাই যে আচ্ছা এটা তো আমার মানে পার্মানেন্ট কোনো সম্পর্ক না। এই যে এই চিন্তাটা থেকে দেখা যাচ্ছে কি বাইরের সাথেও যার সাথে একটা ওখানেও কিন্তু একটা সম্পর্কই তৈরি হচ্ছে। ওখানেও এক ধরনের দেখা যায় যে আমরা ওই যে কি বলে এটাকে, আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, হ্যাঁ, সেখানেও একটা কমিটমেন্টের অভাব পড়ছে। এখানে তো কমিটমেন্টের অভাবই পড়ছে। এই জায়গাটা নিয়ে আরেকটু আমার প্রশ্ন করবার আছে। একটা বিরতির সময় হয়ে এসছে, বিরতিটা শেষ করে এসে আবার বলছি। দর্শক সঙ্গেই থাকুন, বিরতি শেষে এসে আবার কথা হচ্ছে। ফিরে এসেছি বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মাহমুদা মুহসিনা বুশরার সাথে সম্পর্কের বিশ্বাসঘাতকতা এই বিষয়ের উপর। বুশরা, তুমি ঠিক যেখানটাতে ছেড়েছিলে আমি ওখান থেকে শুরু করতে চাই যে এমনও অনেক সময় হয় যে বাড়িতে একজন মানে বিয়ের হয়তো সম্পর্কটা, বিবাহিত একজন কেউ আছে বাড়িতে, কিন্তু বাইরের কারোর সাথেও আকর্ষণ তৈরি হচ্ছে। এটা কি কারণে? বাড়িতে যিনি আছেন তার কাছ থেকে সমগ্র চাহিদা গুলো পূরণ হচ্ছে না, এই কারণে কি হতে পারে? না, শুধু এই জায়গাটায় বলা যায় না যে বাড়ির চাহিদা পূরণ হচ্ছে না। বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে ঘটে, যে ওই যে বলছিলাম না যে চর্চা বা দেখা, নতুন করে ভাবা, সেগুলো তো মানে ওটা আমরা করি না, ওই জায়গাটা থেকে আছে। কিন্তু তারপরেও যে মনে হয় যে না অন্যরকম একটুখানি কথা বলে দেখি, আবার ফ্যান্টাসি থেকেও কিন্তু আমরা ফ্যান্টাসি থেকেও যাই যে আচ্ছা একটু দুষ্টামি তো করলাম, সেটা তেমন কিছু না হয়তো বা, হ্যাঁ, কোন একটু অ্যাডভেঞ্চারের মতো যে না আচ্ছা আমি একটু যাই, বা ঘরে তো আছে আমি একটু কফি খেতে যাই অন্য কারোর সাথে, ভালো লাগে, হ্যাঁ, ভালো লাগে অন্য কারোর সাথে ঘুরতে, বা অন্য মানে নতুন বলতে এখানে বোঝা যায় যে হ্যাঁ আমার মানে কি বলে এটাকে, ঘরে হয়তো সুন্দরী ওয়াইফ আছে, পার্টনার আছে, কিন্তু তারপরে দেখা যায় আরেকজনের সাথে আমি যাচ্ছি। যে মানুষ অনেক সময় বলে না যে ঘরে সুন্দরী বউ থাকতে কেন আমরা বাইরে যাই, বাইরে যাই, আসলে সুন্দরী নিয়ে আসলে সুন্দর বড় থাকলে আমরা যাই। তো হচ্ছে কি না, তো এই সুন্দরের জন্যই যে যাই বিষয়টা আসলে তা না। আমরা অবশ্য সুন্দরটাই ভাবে না বলি, এটা খুব মানে সুন্দরের সংজ্ঞা অন্য সকলেই সুন্দর, সকলেই সুন্দর। তারপরে যে আমরা গতানুগতিক যে চিন্তা থাকে না কিছু আমাদের, ওই চিন্তাটার জায়গা থেকে আসলে বলা যে না, তারপরেও মনে হয় যে না বাইরে যায় একটু ভিন্নতা হয়তোবা তার কথাগুলো একটু অ্যাট্রাক্ট করছে আমাকে, যেটা ঘরের জায়গাটায় অ্যাট্রাক্ট করছে না, হ্যাঁ, ওগুলো বিভিন্ন কারণ চিন্তা করে আসলে আমরা যাই অন্য সম্পর্কে। সেখানটাতে কিন্তু ওইটা আসছে যে আমার আসলে এই নিডটা আছে, এই নিডটা আমি এখানে এক্সপ্রেস করছি না, কিংবা কোনোভাবে এটা হতে পারে পূরণ হচ্ছে না, করছি না হতে পারে,
আবার করতে চায়ও না, অনেক করতে সময় চায় কাজ না, করে হতে কাজ পারে। করে। আরেকটা জিনিস আছে না আমাদের, যে হচ্ছে মুখে বলার কি আছে তাকে, আমি তো হুম, তাকে ভালোই বাসি, এটা বলার কিছু নাই। তার তো প্রয়োজন আমি কখনো অপূর্ণ রাখি না। হুম, যা প্রয়োজন হয় চাওয়ার আগেই তো আমি দিয়ে ফেলতেছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওই সঙ্গিনীটি বা সঙ্গীটি যে মানে যে চাওয়াটা তার আসলে ভেতর থেকে আসতেছে, ওই হুম, চাওয়াটার দিকে না তাকিয়ে আমি হয়তোবা অন্য জিনিস ফুলফিল করতে যাচ্ছি। হুম, হুম, আমার হয়তোবা খুব ইচ্ছা করছে আজকে আমি হয়তোবা খুব একটা ছোট্ট মজা, ছোটখাটো একটা খাবার খাবো যেটা আমার খুব পছন্দ, যে আমি আজকে ভর্তা দিয়ে খাবো। হুম, হয়তোবা হাজবেন্ডকে বললাম যে তুমি এটা নিয়ে আসো। হুম, কিন্তু হাজবেন্ড মনে করে আমি তো আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। আচ্ছা, বাজারে যাওয়ার পর মনে হলো যে না, আমি এইটা না, ওর জন্য এইটা নিয়ে যাই। এটা হুম। হচ্ছে আমার চাহিদা। তো এই যে চাহিদা ভিন্ন হওয়ার কারণেও কিন্তু মাঝে, মাঝে দেখা যায় যে আ আ এখানে গ্যাপ তৈরি হয়। যে আমি আসলে যেভাবে চাই সেভাবে আসলে আমাকে রেসপন্স করছে না। অন্য হুম, হয়তোবা আমি যেটা চাই সেইভাবে হয়তোবা রেসপন্স করে। হুম, সেই জায়গা থেকেও কিন্তু আমাদের অনেক সময় অ্যাট্রাকশন কাজ করে। হুম। তো এই যে আমার নিড ফুলফিল হচ্ছে না কিংবা আমার নৈতিক মূল্যবোধের অভাব, হুম, সে কারণে আমি হয়তো একটা অন্য কোনো সম্পর্কের ভিতর জড়িত হয়ে গেলাম। যেটাকে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বলে বা বাংলায় বলে পরকীয়া হুম, সম্পর্ক। হুম। তো আমি হয়তো সেরকম একটা কিছুর মধ্যে আছি। তাতে আমার যে পার্টনার তার উপরে কি ইমপ্যাক্ট পড়ে? বা শুধু যে পার্টনারই ইমপ্যাক্টেড হয় তা কিন্তু না। পুরো আশেপাশে পরিবার সবাই। কিন্তু সেখানে ইমপ্যাক্টেড হয়। কি ধরনের ইমপ্যাক্ট আ পড়ে? পার্টনার দিয়ে শুরু করি আগে। সেটা হচ্ছে ১ম এই মানে অস্তিত্ব নিয়ে নিজের ফিল হয় যে আমি আসলে কে? আইডেন্টিটি ক্রাইসিস হয়। যে আমি তার লাইফে আসলে কোথায় আছি? হুম, আমার কি আদৌ অস্তিত্ব আছে ওখানে? হুম, তারপরে যেটা হচ্ছে যে আ নিজের আম মা মানে গাঠনিক বিহ বস বা বৈশিষ্ট্যগুলার উপর পড়ে। আমি কি ঠিক আছি? আমি কি তার জন্য উপযুক্ত? সেলফ ডাউট। হ্যাঁ, সেলফ ডাউট টা হতে থাকে যে আমি আসলে কি তার জন্য ঠিক আছি? আমার হয়তোবা কোথাও দোষ আছে। বা আমি হয়তোবা কোনো জায়গা থেকে আমার হয়তোবা কোনো ঘাটতি আছে। হুম, এবং তারপরে আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে খুবই অসম্মানিত হয়। খুবই অসম্মানিত হয় এবং হচ্ছে ওই জায়গাটায় মানে মেনে নেওয়া মানে কি আমার জায়গাটায় আরেকজনকে আমি, আমার হাসব্যান্ড বা আমার পার্টনার যেটা করছে যে এখানে অংশীদারিত্ব দিচ্ছে। হ্যাঁ? সেখানে আমরা এটা কল্পনাই করতে পারি না। এবং ওই জায়গাটায় নিজের আ মানে ইমোশন যে যার খুবই কাজ করে সেটা হচ্ছে নিজেকে কিন্তু আমরা লাস্টের দিকে হেট করতে শুরু করি। যে নিজেকে অনেক নিজেকে ছোট মনে হতে নিচু থাকে। মনে করি যে হুম, আমার আসলে কোনো যোগ্যতা হয়তোবা নাই বা হুম, হুম, হচ্ছে হয়তোবা কথাবার্তায়ও বের হয়ে আসে। পার্টনার অনেক সময় বলেও কিন্তু যে, "আমি তো গিয়েছি এইজন্যই। তুমি হুম। এরকম করো না সেজন্য আমি গিয়েছি।" অনেক সময় বলেও ফেলে। তো ওই জায়গাগুলো থেকে এটা তো হয়ই, তাদের মধ্যে হচ্ছে কি কোন্দলটা বেড়ে যায়। আর ঝগড়াঝাটিটা বেড়ে যায়। আরেকটা বিরতির সময় হয়ে এলো বুসরা। আরেকটা বিরতি নিয়ে এসে আমরা এই বিষয়টাতে আরেকটু শুনবো। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে দর্শক, সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে সম্পর্কের বিশ্বাসঘাতকতা নিয়ে মাহমুদা মহসিনা বুশরার সাথে। আমরা যেখানটায় ছিলাম যে কি প্রভাব পড়ে যখন এই বিশ্বাসঘাতকতা দেখা যায় একটা সম্পর্কের উপর। আর তুমি বলছিলে যে আম পার্টনারের কথা বলছিলে। পার্টনার ভীষণ নিজেকে ছোট মনে করতে থাকে, নিজেকে ঘৃণা করতে থাকে, খুব সেলফ ডাউট হতে থাকে। আর কি ধরনের হয়? আমরা যেমন খুব সম্প্রতি একটা আম অভিজ্ঞতা থেকে জেনে একটি ইনসিডেন্ট থেকে আসলে আমরা জেনেওছি। এরকম একটি ঘটনার পর একজন পার্টনার তিনি আত্মহত্যার আশ্রয় নিয়েছেন। তো এটা খুব চরম একটা পরিণতি এবং এটা আমাদের কারোরই প্রত্যাশায় আসলে নেই। একটা মানুষের জীবন এভাবে চলে যাক, আত্মহত্যা কখনো আম সমাধান নয়। তো আর কি হতে পারে? আর কি ধরনের পরিণতি বা প্রভাব পড়ে? হ্যাঁ, আত্মহত্যা পর্যন্ত যখন আমি যাচ্ছি, সেই জায়গাটায় চিন্তা করার বিষয় যে হচ্ছে যে আমার আর পৃথিবীতে থেকে লাভ কি? হুম, আমার তো আসলে মিনিংই নাই। আমার মানে এরকম হয় কি আমরা যখন ভালোবাসার সম্পর্কে থাকি, তখন আমাদের কিন্তু ওই ভালোবাসার সম্পর্কটা হয় কি পুরোটা দুনিয়া জুড়ে কিন্তু সেই ব্লক থাকে। হুম, হ্যাঁ?
তো ওই মানুষটা যখন আমার সাথে এরকম করে, হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করে, তখন কিন্তু মনে হয় না যে আমার আর পৃথিবীতে কেউ নাই, শূন্য মনে হয়। তখন বেঁচে থাকারও বেঁচে কোনো থাকার অর্থ কোনো নেই। আশা বা যে আমি তো ওর জন্যই বেঁচে ছিলাম, আমি তো ওর জন্যই, ওর উপর নির্ভর করে আমি ছিলাম। বিষয়গুলো কিন্তু যখন সম্পর্ক ভালো থাকে বা যার মধ্যে আসলে ওইভাবে ভালোবাসাটা গড়ে ওঠে, তার কিন্তু এরকমই অনুভব হয়। তখন আর আচ্ছা। তার ইচ্ছা করে না যে আমি পৃথিবীতে থাকি। হুম, আমার থেকে লাভ কি? আমি তো কিছু করতে পারছি না। হুম, এবং আমাকে তো ভালোই বাসছে না। আর হুম, আমি ভালোবাসার যোগ্যও না। হুম, ভালোবাসার যোগ্য না। আমি ওইভাবে হয়তোবা তাকে খুশি করতে পারছি না। হুম, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আসলে শুধু নিজেকে নিয়া, মানে জীবনের প্রত্যেকটা ইস্যুকে নিয়ে কিন্তু ডাউট শুরু হয়ে যায়। হুম। যে আমি কোন দিক দিয়ে হয়তোবা তাকে খুশি করতে পারছি না। আমার মধ্যে কি গ্যাপ আছে কি যা কমতি আছে? অন্য হুম, ওর মধ্যে পাচ্ছে, হুম। যেটা আমি পাচ্ছি না। প্রচন্ড হুম। রাগ, হতাশা, রাগ, হতাশা, কষ্ট, রিজেকশন, কষ্ট, রিজেকশন, এই হ্যাঁ। সমস্ত কিছু। এবং অনেক দুঃখ বোধ হয়। এবং এটা তিলে, তিলে যখন আসলে বেড়ে যায়, এটা ভেতরে হুম, ধ্বংস করে, আসলে ক্ষত হয়ে যায়। হুম। যে ক্ষতটা আসলে ওর মতো করে হয়তোবা পূরণ করার মতো না। কঠিন। কঠিন। বাচ্চাদের উপর কি ধরনের প্রভাব পড়ে? অনেক বাহ! পরিবারেই তো বাচ্চারা থাকে। হ্যাঁ, বাচ্চাদের উপরে, মানে তুমি যে এক্সাম্পলটা এই মুহূর্তে বললে, ওই যদি ওই বাচ্চাটার কথা চিন্তা করি, হুম, তাহলে মানে এই সময়টা সে একটা, মানে এমন একটা মানে কি ভেঙে ভেঙে গেল। মানে ভেঙে গেল মানে হচ্ছে এই পরিবারটা তো পরিবার থাকলো না। হ্যাঁ? হুম, যদি একটু বড় হয়, সেক্ষেত্রে তারা কিন্তু যে বাবা-মায়ের মধ্যে যে, মানে এই যে কথাবার্তা কাটাকাটি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু শ্রদ্ধাবোধটা কিন্তু তাদের নষ্ট হয়ে যায়। আচ্ছা। তাই না? শ্রদ্ধাবোধটা নষ্ট হয়। তারপরে হচ্ছে আবার কমিটমেন্ট এর একটা জায়গা, বিশ্বাসঘাতকতার একটা জায়গা। তারপরে হচ্ছে, এবং বাচ্চারা কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পায়। হুম, তাদের মধ্যে ইনসিকিউরিটি ডেভেলপ হয়। এই যে বিশ্বাসঘাতকতা যিনি করছেন, হুম, তার ভেতরে কিন্তু সেই ইনসিকিউরিটি থেকে, নিরাপত্তাহীনতা থেকেই কিন্তু আরেকটা সম্পর্কে যাচ্ছে। হুম? হুম, এবং এটা কিন্তু তখনই ডেভেলপ হচ্ছে যে হুম, আমি কোথায় থাকবো? মানে বাবা-মার মধ্যে যখন ইয়ে হয়, নিজের অস্তিত্ব, হুম, সন্তানের অস্তিত্ব তখন সে খুঁজতে থাকে। আমি আসলে হুম। কার কাছে নিরাপদ? নিরাপদ। হুম? এবং ওখান থেকেই কিন্তু ওই যে আরেকটা হয় না? যে সম্পর্কগুলো তৈরি হয় যে, হ্যাঁ? হুম, এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক বা বিভিন্ন সম্পর্ক, হুম, প্রেমের সম্পর্কগুলোতেও যে একজনের সাথে আছি, তারপরেও আমরা অন্যান্য সম্পর্কে যাচ্ছি। ওই জায়গাগুলোতে আসলে ভরসা পায় না নিজেও। হুম, যে আমি আসলে কোন সম্পর্কটাতে থাকবো? হুম, আদৌ কি সে আমার কাছে থাকবে? হুম, আদৌ কি আমার জন্য সে অপেক্ষা করবে? ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না তো? এটা হুম। করতে যেয়ে যেমনভাবে আমরা কয়েকটা সম্পর্ক তৈরি করি, তেমনিভাবে ওই সম্পর্কগুলো আমি কিন্তু ছেড়েও দেই। কারণ আমি বাচ্চারা বড় রিজেকশন এর হতে, ভয়, হতে এইরকম এইগুলো অভিজ্ঞতাগুলোর ভেতর দিয়ে যায় ভেতর যে দিয়ে আস্তে, একটার পর আস্তে একটা যায়। সম্পর্ক তৈরি হ্যাঁ, করা হ্যাঁ। কিংবা কোনো পার্মানেন্ট রিলেশনশিপ এ যেতে যেতে ভয় পায়। ভয় পাওয়া। হ্যাঁ। হ্যাঁ, আমি এরকম অনেকেরই সাথে আমার দেখা হয়েছে যারা কোনো সম্পর্ক করতে চায় না। হুম, হুম। আম ওহ! যেকোনো একটা সম্পর্ক একটু গভীর হতে শুরু করলেই সে হুম। নিজেকে সেখান এবং থেকে উইথড্র ওরা করে। কিন্তু বলতেও আ শুনি যে হচ্ছে, হুম, আম আ আমি ভাই কখনো বিয়ে করব না, হুম, বা আমি প্রেম-টেম করব না আর। হুম, আর কারো সাথে কখনো সম্পর্কে যাব না। এই হুম, কথাগুলো কিন্তু আমরা শুনি, তাই না? হুম। কাজ করতে যেয়ে। আরেকটা দিকও যদি আমি একটু নিয়ে আসি যে একটি পরিবারে তো স্বামী স্ত্রী সন্তান আবার স্বামী স্ত্রীর যে মা বাবা কিংবা উভয় পক্ষের মা বাবা দুই পক্ষের যে পরিবার থাকে তারাও কিন্তু এতে ইম্প্যাক্টেড হয়। তারা কিভাবে তারাও প্রভাবিত আসলে হয়? ওই সময়টা বুঝতে পারে না যে আসলে এখানে হচ্ছেটা কি? হুম, মানে উনারা বুঝতেছেন যে হয়তোবা কিছু একটা হচ্ছে এই মাঝখানে। কিন্তু তারপরেও যে একজনের পাশে থেকে যে কাজটা করবেন, ওই জায়গাটাও আমরা তখন শুনতে চাই না। তখন বাবা-মার মধ্যেও কিন্তু হতাশা কাজ করে, এবং তাদের মধ্যেও কিন্তু চিন্তা তৈরি হয় যে আমি হয়তোবা আমার ছেলে-মেয়ে টাকে মানুষ করতে পারলাম মানুষ না। আমি অপরাধ হয়তোবা বোধ। অপরাধ বোধ হুম, তৈরি হয়। তো অতগুলো মানুষ কিন্তু ইম্প্যাক্টেড হয়। তো যেই কাজটি আসলে এটা একটা সমাজ বিরুদ্ধই কাজ হুম। অবশ্যই বলব বিশ্বাসঘাতকতা। সেটাতে আম ভালো কিছু পাওয়ার আসলে কখনোই কোনো সম্ভাবনা নেই। বরং এতগুলো মানুষ সবাই খুব নেতিবাচকভাবে প্রভাবিত হয়ে তারপর এটা শেষ হয়।
আরেকটা বিরতি নেব, ফিরে এসে একটু আমরা আলোচনা করতে চাই যে কিভাবে এই ধরনের সমস্যা আম, যাতে না হয়। হুম। সমস্যা থেকে বের হয়ে আসবো সেটা তো একরকম, কিন্তু এই জাতীয় সমস্যা যাতে নাই হয় সেখানে আমরা কি ব্যবস্থা নিতে পারি। দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে মাহমুদা মুহসিনা বুশরার সাথে সম্পর্কে বিশ্বাসঘাতকতা নিয়ে। কিভাবে আমাদের সম্পর্কটাকে পরিচর্যা করলে এর মাঝে কোনো বিশ্বাসঘাতকতা কিংবা খুব টানাপোড়েন সেটা তৈরি হবে না। প্রথমে যেটা বলতে চাই যে হচ্ছে আসলে আচ্ছা। আলোচনা করা। সম্পর্ক শুরুর আগে বোঝাপড়ার একটা বিষয় থাকে, হ্যাঁ? হুম, বোঝাপড়ার বিষয় থাকে কি আমরা অনেক সম্পর্ক কিন্তু বুঝে না বুঝে শুরু করে ফেলি। হুম, এটা আমি মানে ইদানিং কালের কথা বলছি এবং আর তারপরেও থাকে যে হ্যাঁ, যারা আমরা তাহলে যারা আগের আছি তাহলে তারা কি করব প্রশ্ন আসতে পারে। তো সে জায়গা থেকে যে আমরা সম্পর্ক শুরুর আগে আমাদের বোঝা উচিত যে হুম। আম আম আলোচনা করে নেওয়া যে আমরা আসলে সম্পর্কে কি চাচ্ছি। কতটুকু এক্স্যাক্টলি। একটা একটা হুম, জিনিস একটু আমি এড করে নেই, সেটা হচ্ছে এই যে সম্পর্কের ধরন, হুম, হুম, এটা কিন্তু যুগে যুগে কালে কালে পরিবর্তন হয়। এই যেমন বলছো যে আমাদের সময় বা এখনকার সময় ডেফিনিটলি এখানে কিছু পরিবর্তন আছে, হুম, কিন্তু কিছু মানে তত্ত্ব, সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় পরিবর্তন না। নেই। হুম, এই যে হুম, যেমন তুমি যেটা আনলে যে আমি আসলে এই সম্পর্ক থেকে কি চাই সেটা আমি শুরু থেকে জেনে নেব, এটা কিন্তু আবহমান কাল ধরে এই একটা নিড খুব কনস্ট্যান্ট। হুম। এই তত্ত্বের কোনো পরিবর্তন নেই। সম্পর্কের ধরন হয়তো বদলাচ্ছে। তো ওই জায়গাটায় ১ম এই চিন্তা করা যে আসলে আমরা সম্পর্কটা যে যাইতে চাচ্ছি, কি চাচ্ছি আমি এই সম্পর্কটা থেকে? আদৌ কি এটা আমাদের প্রেমের সম্পর্ক? হুম, আদৌ কি এটা আমাদের দাম্পত্য সম্পর্কের ওই জায়গাগুলোতে আমি যে মানে প্রেমের সম্পর্কেরটার কথাও বলছি। আবার বলছি যে যখন আমরা বিয়েও করতে যাচ্ছি, তখন আমার আসলে পূর্ব সেটআপ এর দরকার আছে। হুম। যে আমি বিয়ে করতে যাচ্ছি কেন? কেন চাচ্ছি? হুম? হুম, এই কেনটা সামাজিকতা কিন্তু তারপরেও আমি কেন করতে যাচ্ছি? আমি কি সমাজের চাহিদা পূরণের জন্য বিয়ে করতে চাচ্ছি? নাকি আমার চাহিদা পূরণের বিয়ে করতে চাচ্ছি? নাকি আমার পরিবারের চাহিদা পূরণের জন্য বিয়ে করতে চাচ্ছি? ওকে। বা এই কয়েকটা জিনিস আমার মনে হয় ভাবা দরকার। এই যে ৩ টা হুম, জিনিস বললাম যে কারণ হচ্ছে আমার কাজের এক্সপেরিয়েন্স এর জায়গা থেকে বলতেছি। যে অনেক সময় দেখা যায় যে আমি বিয়ে করেছি ঠিকই। কিন্তু বলতো যে হ্যাঁ, আমার বাবা-মা চেয়েছে সেজন্য। আমি তো হুম, আমার মা 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 এই একটা সামাজিকতা রাখতে হয় আরকি। হুম। তো এই ধরনের কনসেপ্ট থেকে যদি আমি বিয়ে করি তাহলে আমার কাছে মনে হয় যে এই জায়গায় তো ঘাটতি থাকবেই। অবশ্যই। তাই না? কারণ আমি সম্পর্কটা শুরু করছি এটা আমি কারণ জানি না। তার সাথে, সাথে যেটা হচ্ছে আমি শ্রদ্ধা জানি না। হুম, যে কেন আমি একটা পার্টনারকে বেছে নিচ্ছি, এই হুম, পার্টনারকে আমি আসলে শ্রদ্ধা করব কিনা? হুম, বা বা দুজন দুজনকে আমি কতটুকু বুঝতেছি। হুম। এই যে এই জায়গাগুলো আমার মনে হয় ভাবা দরকার। আর এখন ইদানিং এর জায়গাটা আমি বলতে চাচ্ছি যে আমরা এই জায়গাটাতেও কিন্তু খুব দ্রুত আমরা সম্পর্কে জড়ায় যাচ্ছি। আমাদের আমাদেরকে একটু যদি হুম, আরেকটু যদি ফোকাস করে আনি যে হ্যাঁ, একটি সম্পর্কের পরিচর্যার জন্য কি কি বিষয়ের উপরে আমাদের খুব বেশি মনোযোগ রাখা প্রয়োজন? সবার আগে হচ্ছে বোঝা। আচ্ছা। আ বোঝাপড়াটা, হুম, আলোচনা, হুম। তারপরে শ্রদ্ধাবোধ, আচ্ছা, তারপরে কমিউনিকেশন। আমি ঠিক কি চাইছি, হুম, আমার পার্টনার ঠিক বুঝছে কিনা। যদি বুঝতে না পারি তাহলে আমি জিজ্ঞেস করব। আচ্ছা। হুম? একটু উদাহরণ দিয়ে দিয়ে যেমন যদি হচ্ছে আনতে পারো। আম অনেক সময় আমরা বুঝতে পারি না যে হচ্ছে আমি হয়তোবা সময় চাচ্ছি, হ্যাঁ? সময় চাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলিতে হাসব্যান্ড ওয়াইফ বলে হুম, যে আমি সারাদিন তো ওকে সে ব ব ছুটির যে ২ টা দিন আছে আমি সারাদিন ও তো বাসাতেই থাকি। ওকে আর কি সময় দিব? তো সারাদিন বাসায় থাকি ২ টা দিন ২ দিন ২৪ ঘন্টা ২৪ ঘন্টা তারপরেও কি আর হয় না? হুম, হুম, এরকম বলতে শুনি। তো হচ্ছে ওয়াইফকে জিজ্ঞেস করলে বোঝা যায় বা হাসব্যান্ডকে জিজ্ঞেস করলেও বোঝা যায়, আমি ২ পার্টনারের কথাই বলছি, যে হচ্ছে যে ও থাকে কিন্তু সারাক্ষণ মোবাইলটা হাতে নিয়ে থাকে বা থাকেও হয়তোবা ল্যাপটপ নিয়ে বসে কাজ করে। নইলে অন্য কোনো একটা কাজে ব্যস্ত থাকে বা ও হুম, রান্নাঘরে বেশি থাকে বা ও তো বাচ্চাদের বেশি সময় দেয়, হ্যাঁ? হুম, এই প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের ডিউটি। হুম, আমাদের সংসার চালাতে হলে আমাদেরকে এই ডিউটি গুলো পালন করতে হবে। হুম, কিন্তু তারপরও আমরা যদি ওই ব্যস্ততার মাঝে একটু সময় যে ১ হুম, কাপ চা খাবো আমি। হয়তোবা ১০ মিনিটের জন্য তার সাথে বসলাম
গল্প করলাম, একসাথে বসে গল্প হ্যাঁ করা, গল্প কথা করলাম, বলা এবং শেয়ারিং, শেয়ারিংটা যে কি দৈনন্দিন হচ্ছে, জীবনের শেয়ারিং বা কোনো প্রয়োজন কিছু থাকে, শুধু হুম। প্রয়োজনই তো না, এমনিতেই বসে হ্যাঁ, খানিকক্ষণ গল্প এটাই করা সেটাই প্রয়োজন, একটা বড় প্রয়োজন। এটাই বড় প্রয়োজন। হ্যাঁ। এই প্রয়োজনের এই প্রয়োজনের ঘাটতির জন্যই কিন্তু আমরা একে অন্যের কাছ থেকে দূরে চলে যাই, তাই না? আমি চাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যার সমাধানে যেতে পারি, সেটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। সেই জায়গাটা আমরা দেখতে পাই যদি, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তাহলে অনেকটা কমে আসে সেই সম্পর্কের ওই ঘাটতিগুলো। অনেক সময় দেখা যায় যে বিশ্বাসঘাতকতা নয়, হুম। হয়তো তুমি কমিউনিকেশনের কথা হুম। যেমন বলেছো যে কিছু একটা নিয়ে হয়তো আমি একটু মনোক্ষুণ্ণ হয়েছি, হুম। কিন্তু আমি কিছুতেই তাকে জানাচ্ছি না যে আমি এই কারণে মনটা খারাপ, মনটা সেজন্য। খারাপ হ্যাঁ। হয়েছে। তো এবার অপোজিটে যে আছে সে জানবেটা কি করে? হ্যাঁ, আমার তো ধারণা হচ্ছে সে বুঝে নিবে, বুঝে নেবে। হ্যাঁ, বুঝে নিবে, এটা কি কেন সম্ভব? বুঝবে না? এটা কি হয় এটা কখনো? কখনো আসলে আমরা তো অন্তর্যামী মানুষ না যে বুঝে ফেলবো, হ্যাঁ। কিন্তু আমরা এটা আসলে দাবি করি আমাদের ওই চিরচারিত যে বুঝে নিবে, হ্যাঁ মুখে বলতে হবে কিনা, আমি বলবো যে না, মুখে বলতে হয় মাঝে মাঝে। আরেকটা ছোট্ট শব্দ, যে কিছু জিজ্ঞেস করে যাও ভালো আছি, হ্যাঁ কিন্তু আসলে ভালো নাই, আমি যে ভালো নাই তুমি বুঝলা না কেন, সেটাই। এইটা নিয়ে কিন্তু অভিমান অভিমান। শুরু হয়ে যায়। হ্যাঁ। তো অভিমানের জায়গাটা, অভিমানটাকে একটুখানি স্তিমিত করে যদি কমিউনিকেশন করা যায় তাহলে সেখান থেকে বের হওয়া যায়, এবং আমাদের একদমই শেষ পর্যায়ে এসে গেছি আসলে আমাদের অনুষ্ঠানে। তো নিশ্চয়ই আমাদের এই আজকের ডিসকাশন থেকে আমাদের আহ্বান থাকবে যে বিশ্বাসঘাতকতাকে অবশ্যই আমরা কেউ এনকারেজ করব না, আমরা সবাই চেষ্টা করব যেন লয়াল থাকতে পারি, ট্রাস্টওয়ার্দি থাকা, আর সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, সেটাই আমাদের আম আজকের ডিসকাশন থেকে আসবার কথা। তো আজকে শেষ করি আমাদের এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, একদম শেষে এসে গেছি। খুব ভালো থাকবেন আপনারা এবং আশা করি আগামী পর্বে আমাদের সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।